কথাটা কিন্তু বাস্তব যে অসময়ে মানুষ চেনা যায়। তুমি যত মানুষের স্বার্থ সিদ্ধি করতে পারবে, মানুষকে দেওয়া থোয়া করতে পারবে, যত দিন এই হাতের মুঠোটা আলগা থাকবে, ততদিনই কিন্তু তুমি মানুষের কাছে ভালো থাকবে, বিশেষ করে বাড়ির মানুষদের কাছে। আর যখন থেকে তুমি একটু নিজের ভালো বোঝার চেষ্টা করবে কিংবা একটু হলেও নিজের ভালো বুঝতে চাইবে, ঠিক তখন থেকেই তুমি কিন্তু পাড়া প্রতিবেশী নয়, প্রথমে খারাপ হবে বাড়ির মানুষের কাছে। পরিবারের মানুষগুলোর কাছে খারাপ হতে হতে আস্তে আস্তে এতটাই খারাপ হয়ে যাবে, তখন তুমি মনে প্রাণে উপলব্ধি করতে পারবে যে তোমার সুসময়ে যারা ছিল তারা কিন্তু মোটেও তোমার অসময়ের বন্ধু হতে পারলো না কিংবা হয়নি। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে, তার আগে চলো নিচের পরিচয় পর্বটা শেষ করে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। রবিবার, ঘড়ির কাঁটায় এখন 7:30 মতো বাজছে, তার বেশি বাজেনি। গতকাল শনিবার ছিল, গতকালকেই আমি এ বাড়িতে চলে এসেছি, ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে এসেছি। দেখো, নিজের সংসার ফেলে কোথায় যাব বলো? বাবার বাড়িতেই ছিলাম, এক টেনশন ছিল যে ছেলেটাকে টিউশন দিয়েছি, যাই বাড়ি চলে যাই। ভারী কাজকর্ম করব না, হালকা পাতলা কাজকর্মই করব। তবে সংসারে ভারী কাজ আর হালকা কাজ বলে কিছু হয় না গো, সমস্ত কাজই ভারী হয়, তবে আমরা সেগুলোকে হালকাভাবে নিয়ে সমস্ত দায়িত্ব পালন করে থাকি। রীতিমতো কালকের দিনটা একটু রেস্ট ছিল, আসার পর রাত্রে একটু রান্না করেছিলাম, তাছাড়া দিনের বেলা মা কিন্তু খাবার সাথে করেই পাঠিয়েছিল। আর এই যে সকালে উঠেই কিন্তু আমার ডিউটি শুরু হয়ে গেছে। উঠে ব্রাশ ট্রাশ করেছি, বাসি জামা কাপড় সমস্ত কিছু চেঞ্জ করে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে। আর সব কিছু ছুটি দিলেও পেট তো ছুটি দেবে না গো, সবাইকে তুমি মানাতে পারবে কিন্তু নিজের পেটকে কখনোই মানানো যায় না। তাই এসেই কিন্তু রান্না বান্নার ব্যবস্থা, কাজকর্ম সমস্ত কিছুই করতে হয়। শুরুতেই গ্যাসটাকে সুন্দর করে সাজা করে নিয়েছি, মুছে নিয়েছি আর কি। তারপর সোনার জন্য কিন্তু দুধ কমপ্লান গুলে দিয়েছি, তারপর সোনাকে দিয়েছি 2টো বিস্কুট। টেবিলটাকে বাইরে বার করে নিলাম। টেবিলটা বাইরে বার করার পর ঘরটা আমার অনেক ফাঁকা হয়ে যায়। আর এই তো দেখো, সোনার জন্য দুধ কমপ্লানটা টেবিলে নিয়েও এসেছিলাম, তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিয়েছি। আর তারপরেই ঘরের কাজগুলো করতে এসেছি। বিছানাটা মোটামুটি অর্ধেক আমি গুছিয়ে রেখেছি, তবে এই বালিশ কম্বল কেন বলছি, এই বালিশগুলোকে সাজিয়ে রাখার পালা। এক এক দিন এক এক রকম ইচ্ছে হয়, আর যেদিন যেরকম ইচ্ছে হয় সেদিনকে কিন্তু আমার খাটের বালিশগুলো আমি নতুন নতুনভাবেই সাজিয়ে থাকি। তবে হাতে যেদিন সময় বেশি থাকে সেদিন গিয়ে একটু পরিপাটি করে গুছিয়ে নিই, আর হাতে যেদিন সময় কম থাকে সেদিন কিন্তু তাড়াহুড়ো করে ওই খানিকটা শর্টকাটেই গুছিয়ে রাখি। ভালো করেই গোছায় আর খারাপ করেই গোছায়, গুছিয়ে তো রাখি বলো, ঘরটাকে অগোছালো রাখতে না একটু ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ঘরটার মধ্যে এই বিছানাটাই আমার সবচেয়ে শান্তির জায়গা গো, যেখানে একটু নিজের শরীরটাকে ফেলে রেস্ট দিতে পারি। তাই এই খাটটাকে আর এই আশপাশগুলোকে গুছিয়ে রাখাও কিন্তু আমার কর্তব্যের মধ্যেই পড়ে, তাই না বলো? চলো, ভিডিওর এই পর্যায়ে খাটটাকে গুছিয়ে নিতেই পর্দাগুলো আমি ঝাঁটা দিয়ে বেশ ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি পর্দাগুলোকে ঝাড়ার, কারণ কি টিনের ঘরের কোনাচে কানাচে কিন্তু মাকড়সার জাল প্রত্যেক দিন ছড়িয়ে যায়। তাই প্রত্যেক দিনই যদি একটু হালকা হাতে পর্দাগুলো ঝেড়ে নিতে পারি, তাহলে আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়, আর ঘরটাতেও কিন্তু অতটাও ঝুল পড়ে না। যাই হোক, খাটটাকে গুছিয়ে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে। কালকেই না আমি বাঁধাকপিগুলোকে কেটে রেখেছিলাম, সাথে আলুগুলোকেও, তবে আলুগুলো কালো হয়ে যাবে বলে সেগুলোকে ফ্রিজ রেখে দিয়েছিলাম। আর জানো তো, বাঁধাকপিগুলোকে এ কারণেই গতকালকে কেটে রেখেছি যাতে আজকে আমার কাজগুলো অনেক ঝটপট হয়ে যায়। দেখো, বাঁধাকপিটাকে আমি ভাপাতে বসিয়ে দিয়েছি, আর তারপরে এদিকে কিন্তু একটু চা করে নিচ্ছি, আর চায়ের সাথে দিচ্ছি হচ্ছে বাতাসা। সেই নামযজ্ঞের বাতাসাগুলো এখনও পর্যন্ত শেষ হয়নি, তবে আর মোটামুটি 5-6 দিন যাবে, তারপরেই গিয়ে শেষ হবে। পৃথাদি গতকালকে কমেন্ট করেছিল চিনি কম খাওয়ার। হ্যাঁ গো পৃথাদি, আমি আগে যে পরিমাণ চিনি খেতাম এখন তার 4 ভাগের 1 ভাগ খাই। খুব একটা চিনি যে আমার চায়ে হয় তা কিন্তু নয়, তবে কি বলো তো, বেশি চিনি খেতে খেতে অভ্যাস তো, ওই মাঝে মাঝে হাত ফসকে না বেশি চিনি চায়ে দিয়ে ফেলি। আর দেখো কাণ্ড, তখন আমার ছেলের দুধটাও কিন্তু ধাক্কা লেগে পড়ে গেছিলো। আসলে একটা কাপড় দিয়ে বাটিটা ধরা হয় তো, আর সেই কাপড়টা না গ্যাসের ওভেনের সঙ্গে আটকে যায়, আর তখন করে কি হয়, আমার চাটা কিংবা দুধ বলো সমস্ত কিছু হাত ফসকে যায়। তবে রেহাই পাই এই ক্ষেত্রে যে আমার গায়ে পড়ে গা হাত পা পুড়ে যায় না, জানো। সত্যি কথা বলতে কি, এই সরু একটা জায়গায় কাজ করার ক্ষেত্রে আমাকে কিন্তু বেশ সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কখন যে বিপদ ঘটে যাবে তা কিন্তু বুঝতেও পারবো না। চোখের পলক ফেলতে ফেলতে
কোন দিন যে ঘুরে টুরে যাবো তা আর জানি না। যাই হোক, এখানে চাটুকু আমি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি আর তারপর সবজি কাটতে চলে এসেছি। এখানে একটু আলু কেটে নিলাম আর তারপর টমেটো কেটে নিচ্ছি, আর এরপরেই ভাবছি গাজরটাকে কাটবো। আজকে কি রান্না করবো জানো? গতকালকেও দেখেছিলে না মাংস রান্না করতে? ওই ভিডিওটা মোটামুটি আমার 4-5 দিন আগের ভিডিও ছিল, সেটাই এডিটিং করে পোস্ট করেছিলাম। কেন কি তোমরা সবাই জানো যে আমার শরীরটা কিন্তু বেশ খারাপ, কোমরের যন্ত্রণার জন্য কিছুই করা যায় না, উঁচু নিচু হলে সমস্যা হয় বেশি। তো যাই হোক, সেই জন্য গতকালকে ওই ভিডিওটা পোস্ট করেছি, তবে আজকের ভিডিওটা কিন্তু গতকালের। যাই হোক, গল্প করতে করতে বাঁধাকপিটা হয়ে গেছে। দেখো, একটা মাছের মুড়ো ছিল, রুই মাছের মুড়ো, সেটাকেই কিন্তু আজকে বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কারা কারা বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো দিয়ে খেয়েছো আমি জানি না, তবে আমি খেয়েছি আর মাঝে মধ্যেই খাই, ভীষণ ভালো লাগে। আর এই দেখো, বাঁধাকপিটাকে নামিয়ে তারপর মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে গাজর টমেটো সমস্ত কিছু দিয়েছি মাংসর মধ্যে, কেন কি ছেলেটা আমার খাই, সেজন্য তাকে আলু গাজর সহযোগে মাংস রান্না করে দিলে না, গাজর অন্য টাইমে দিলে খেতে চায় না, মাংসর ভেতরে দিলে ও ঠিক খেয়ে নেয়, মানে ভাতের মধ্যে মেখে ওকে খাইয়ে দেওয়া যায়। মাংসটাকে ওদিকে ফুটতে দিয়েছি আর এদিকে কিন্তু রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি। মানে এখানে ভাবলাম দাঁড়িয়ে থাকবো, তাহলে সেই টাইমটায় আমার কিন্তু রান্নাঘরের এই সমস্ত কৌটো কাউটা বলো আর এই তক্তাই বলো, সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যায়। তো প্রত্যেকেরই না কাজের একটা নিজস্ব টেকনিক থাকে, আর একটু টেকনিক খাটিয়ে কাজ করলে সমস্ত কাজে কিন্তু সহজ হয়ে যায়। তবে দেখো, তোমার টেকনিকের সাথে যে আমার টেকনিক খাটবে তা কিন্তু নয়, কেন কি আমাদের সবার সংসার আলাদা, সবার কাজকর্মগুলো এক হলেও দেখো সংসারের জিনিসপত্র আলাদা, কাজ করার ধরন কিন্তু আলাদা হয়। তবে আমি মনে করি সংসার যেমনই হোক তাকে যদি একটুখানি পরিপাটি করে রাখা যায়, আর ছোট্ট থেকে ছোট ছোট জিনিসপত্রগুলো কৌটো কাউটাগুলো যদি অল্প ময়লা হতে হতে পরিষ্কার করে ফেলা যায়, তাহলে কিন্তু ঘরবাড়ি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর অনেক ভালোও লাগে দেখতে, তাই না? যাই হোক, গল্প করতে করতে আমার কিন্তু রান্নার জায়গাটাকে আমি সুন্দর করে একটুখানি ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম। তারপর মিট কেসের উপরটাকেও একটু আমি হালকা করে ডাস্টিং করে নিচ্ছি, সেই সাথে কৌটোগুলোকেও। আর সেই সাথে একটা কথায় কথায় বলতে ভুলেই গেছি, যে কথাটি না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো। তো যাই হোক, দেখো গল্প করতে করতে কাজও হয়ে গেল, ওদিকে মাংসটাও কিন্তু আমার ফুটতে ফুটতে প্রায় রেডি হয়ে গেছে। এ পর্যায়ে চলে এলাম মাংসটাকে নামিয়ে সোজা কলের পরে। এই যে থালা বাসনগুলো জমে গেছে দেখছো, এখন এগুলোকেই কিন্তু ধুয়ে মেজে পরিষ্কার করার পালা। দেখো, একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না, তার উপরে যদি পরিবারে অনেক মানুষ থাকে, ভাগ বাটোয়ারা করে সংসারের কাজগুলো কিন্তু অনেক সহজ করে নেওয়া যায়। তবে একার সংসার হলে সমস্ত কাজ একা হাতে করা যে কতটা সমস্যা, তা আমি তো হাড়ে হাড়ে টের পাই। আর সেই সাথে যাদের একা সংসার, তারাও কিন্তু খুব ভালোভাবে টের পেয়ে যায়, তাই না বলো? দেখো, ওদিকে একে একে কি করতে হচ্ছে, থালা বাসনগুলো তো ধুতেই হচ্ছে, সেই সাথে ছেলেকেও কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। বাচ্চা কাচ্চা রেখে কাজ করতেও কিন্তু ভীষণ সমস্যা, কাজে কনসেন্ট্রেট করব না বাচ্চার দিকে, খুব দোমনামনিতে পড়ি আমরা। তবে আমাদের এই কাজগুলো করে দেবে কে? করারও তো লোক নেই, হেল্পিং হ্যান্ডও তো পাওয়া যায় না। তো চলো এখন থালা বাসনগুলো মেলতে থাকি, আর ব্লগটি তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।